ঘটনা তো একটু কঠিন ভাবে ঘটে গিয়েছে। একেবারে লঙ্গি আর পাইজামা আর নেতি গিট্টো লেগে গেছে। এই গিট্টো যে এখন কিভাবে ছুটাবো, বিশাল কঠিন গিট্টো লেগে গিয়েছে। কার সাথে কার গিট্টো লেগেছে, যার সাথে যে গিট্টো লেগেছে, মাইর হবে আওয়াজ হবে না, মাইর হবে আওয়াজ হবে না। যে মাইকটা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ভালো একটা মাইক দিছে, কিন্তু এটাই রাজনীতি, রাজনীতির একটা খেলা খেলে দিচ্ছে। দর্শক, বিশাল একটা সুখবর, জাতীয় পার্টিকে এবার জায়গা মতো ধরা হয়েছে। সেটা কি? মনোনয়ন বাণিজ্য। এবার কিন্তু এই মনোনয়ন বাণিজ্য অর্থ পাচার নিয়ে দুদক একটা অনুসন্ধান শুরু করছে। এখন খবর আছে ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের বিশ্ব খেলোয়াড় মুহূর্তের মধ্যেই প্রমাণিত হলো। বড় ঘটনা ঘটে গেছে দর্শক। ডক্টর ইউনূসের অবাক করা সফলতা খুব স্বল্প সময়ের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ডক্টর ইউনূস ঘোল খাওয়াই দিয়েছেন, নাকানি চুবানি খাওয়াই দিয়েছেন। এভাবেই উড়াই দিতে হবে, টিট ফর ডেট। যেমন ঘেউ ঘেউ তেমন কি হইতে হবে, মগুর হইতে হবে। কারণ আজকে সেলিব্রেশন করতে পারেন, ভিডিও শেয়ার করতে পারেন, কারণ এই প্রথম এত বড় সফলতা অর্জন করেছে। আসেন খেলা হবে, জনগণ বনাম কাহিনী আমলা ভারতের দালালেরা, দেখি কার দম বেশি। মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন, যে বিষয়টি আপনাদের জানা উচিত। ইলিয়াস ভাই এগুলা করতেছে কি ভাই? এইভাবে করতে থাকলে তো ভাই মনে খবরই আছে ভাই। ইলিয়াস ভাই যা শুরু করছে, করতেছে কি এগুলা? মাথায় নষ্ট। আপনাদের মতো জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই। হাসনাদের যতটুকু জ্ঞান আছে তা দেশ রক্ষা করার জন্য আল্লাহর রহমতে যথেষ্ট। তাদেরকে আপনারা গোপনে মিটিংয়ে ডেকে দেশের বিরুদ্ধে কাজ করতে বলছেন। আপনাদের তো লজ্জিত হয়ে হয় পালিয়ে যাওয়া উচিত, নয়তো দেশের জনগণের সম্মুখে আপনাদের ফাঁসি রশি গলায় পড়া উচিত। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন, যে বিষয়টি আপনাদের জানা উচিত। আমি বিষয়টি আপনাদেরকে জানাবো এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেইন করব। ক্যান্টনমেন্টের মিটিংয়ে শারজিৎ এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয়, তখন হাসনাত এবং শারজিৎ পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয়, আপনি এটা করলে 5 তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন। কত ভয়ঙ্কর একটি ব্যাপার, এই বিষয়টি কিন্তু আমরা কেউ জানতাম না। তারপরে ওয়াকার সাহেব কি জবাব দেয়? সঙ্গে সঙ্গে আই কেয়ার নাথিং, কে কি বললো আমার যায় আসে না। ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে? ওয়াকার সাহেব কি তিনি ইন্ডিয়ার দালালি করছেন? ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে? আওয়ামী যে পতিত সরকার তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কলকাঠি নাড়ছে? এটা ওয়াকার সাহেবকে অনতি বিলম্বে জবাব দিতে হবে এই 18 কোটি বাংলাদেশের জনগণের কাছে। তারপরে কি বলেছেন? হাসনাত এবং শারজিদের সাথে 11 মার্চ, আজকে কত তারিখ, তারিখটি দেখে নিচ্ছি আমি, 21 মার্চ, 10 দিন আগে ওয়াকার সাহেব হাসনাত এবং শারজিদকে প্রস্তাব দেয় ঠিক দুপুর 2টা 30 মিনিটে। আওয়ামী লীগকে ভিন্ন রূপে ভিন্নভাবে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসনাত এবং শারজিদকে, কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করে দেয়। কি ভয়ঙ্কর একটি ব্যাপার। পিনাকি দাদা এই পোস্টটি করেছেন এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লিখেছেন, ওয়াকারকে শুধু একটা কথাই বলবো, নাটক কম করো প্রিয়। মাসুদ যেমন ভালো হয়নি, তুমিও ভালো হবা না। তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা 32 নম্বরে দেখিয়ে দিয়েছি। শিরিন শারমিন প্রীতি মারাও, তাই না? সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। খালেদ মোশাররফ সাহস দেখিয়েছিলেন। আওয়ামী লীগ আর ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, ফুল স্টপ। পিনাকি দাদা লাস্টে তিনি মন্তব্যটি করেছেন। এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন, আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, প্রধান উপদেষ্টা। এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া, এই বিষয়টি কিন্তু আজকে ছয়লাভ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, প্রতিবারের ঝড় হয়ে যাচ্ছে। রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক 1টার সময় এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করার প্রতিবাদ ইতিমধ্যে আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই, প্রধান উপদেষ্টা এই কথাটি বলছেন, তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, আমরা আওয়ামী লীগকে অবশ্যই পুনর্বাসন হতে দিব, আমাদের কোনো বাধা নেই, কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আওয়ামী লীগকে দিতে হবে। এই যে জুলাই আগস্টে 2000 মানুষ শহীদ হয়েছে, প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে এবং 30 থেকে 40 হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে, প্রত্যেকের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে।
আওয়ামী লীগ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে। 2013 সালে শাপলা চত্বরে, ঐতিহাসিক শাপলা চত্বরে শত শত হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ, সেই লাশগুলোকে ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন যে বিটিআর হত্যাকাণ্ড নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে আসার সাথে সাথে এবং তাদের ক্ষমতাকে ধীরিকায়িত করার জন্য, এবং ভারতীয় প্রেসক্রিপশনে এই ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক 57 জন অফিসারকে, সেনা অফিসারকে নির্বিচারে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে, সেই 57 জন সেনা অফিসারের লাশ ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটার উত্তর দিতে হবে। আওয়ামী লীগ গত 17 বছরে $234 বিলিয়ন বিদেশে তারা পাচার করেছে, লুটপাট করেছে। এই অর্থ বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার পরে তাদের বিচারের সম্মুখীন হইতে হবে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আওয়ামী লীগ পূরণ করতে পারে, জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হবে কিনা। লাউড অ্যান্ড ক্লিয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারেন তাহলে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত তিনি নিতেই পারেন। তবে আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি, আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপরে। আপনি দেশবাসীকে ভালো কিছু দিয়ে ভালোভাবে সসম্মানে আপনি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন, আমরা এটাই আশা করি। জাতীয় পার্টিকে এবার জায়গা মতো ধরা হয়েছে। সেটা কি? মনোনয়ন বাণিজ্য। মনোনয়ন বাণিজ্য নিয়ে জাতীয় পার্টি একটা লম্বা সময় পার করেছে। গত 3টা নির্বাচনে এই যে জাতীয় পার্টি কেন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করলো, এর অন্যতম একটা কারণ হচ্ছে মনোনয়ন বাণিজ্য। মনোনয়ন বাণিজ্য হয়েছে 2 ভাবে। এক হলো যে আমরা সরকারে যাব আর আমাদেরকে কিছু আসন দেবে 50-60টা, সুতরাং তোমাকে আমি দেবো, টাকা দাও। দেখেন যে সালমা ইসলাম, এই যে যমুনা গ্রুপের, উনি এই জাতীয় পার্টি থেকে মানে নমিনেশন পান। কি কারণে? টাকা, আর কিচ্ছু না। উনি আর কি এমন রাজনীতির বোধ বুদ্ধি আছে আমি জানি, কিন্তু টাকা আছে এই গ্রুপের। যমুনার বাবুল সাহেবের প্রচুর টাকা, এখন তো উনি মারা গেছেন, এখন ওনার স্ত্রী আছেন, সেই টাকা দিয়ে মানে বাবুল সাহেব যখন জীবিত ছিলেন তখন বাবুলের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। মন্ত্রীও পর্যন্ত মনে হয়েছিল এই সালমা ইসলাম, আর দিয়ে গেছে। যদি কখনো নির্বাচনে, সরাসরি নির্বাচনে জয়ী না হয়েছে, সংরক্ষিত আসনে তাকে দেওয়া হয়েছে। আর কি মহিলা নেই জাতীয় পার্টিতে? আছে তো, কিন্তু ওই বাবুল সাহেবের স্ত্রী সালমা ইসলামের মতন ওই টাকা তো নেই। সুতরাং ওই টাকার কারণে তাকে নমিনেশন দেয়া, তারপরে হচ্ছে ওই মন্ত্রিত্ব পদে দেয়া, মানে মোট কথা এইগুলো হলো ওদের কাছ থেকে টাকা কালেকশন করা। এবং জিএম কাদের সাহেব, শরীফা কাদের সাহেব, দুজনের কথাই শোনা যায় যে এরকম তারা সরাসরি যে টাকা নিয়ে আসতো ব্যবসায়ী বা বিভিন্ন গ্রুপের কাছ থেকে। আর এই সমস্ত তো একাধিক মানে জাতীয় পার্টির মোটামুটি 4-5 জনের এই কাজই ছিল কালেকশন করা। এই নিয়ে দলের মধ্যে হাতাহাতি মারামারি হচ্ছে যে আমি টাকা দিলাম, ও টাকা দিল, আমার নমিনেশন করি। এইবার কিন্তু এই মনোনয়ন বাণিজ্য অর্থ পাচার দিয়ে দুদক একটা অনুসন্ধান শুরু করছে। যদি এখন বলা হবে যে জিএম কাদের কালকে যে তাদের ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছে, তখন বলছে যে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই, নিরাপত্তা দিতে পারে না, সরকারের বিরুদ্ধে কথা বলছে। তবে কথা তো কালকে বলছে। আর এই যে অনুসন্ধান করছে দুদক, এটা তো অনেক লম্বা অনুসন্ধান করছে, অনুসন্ধান করে কিছু তথ্য সামনে আনছে। এখন খবর আছে এখানে সংবাদ সম্মেলনে বলা হচ্ছে দুদকের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। জিএম কাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলছে যে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে, সংরক্ষিত আসন তো একটা কোটা পাবে তো 3 জন 4 জন 5 জন, সেই আসনে 18,10,00,000 টাকা ঘুষ গ্রহণ করা হয়। সত্য, এটা অনেক তথ্য বের হয়ে আসবে। এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের উল্লেখ করে অভিযোগ আরো বলা হয়, চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক নাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের এমপি হন। দেখেন, টাকা ওই যে চুক্তি অনুযায়ী যে টাকা দেয়নি তারা বহিষ্কার করছে, সেই জায়গায় শরীফা কাদেরকে ঢুকাইছে। এই কাজই করে গেছে তারা। মানে অর্থ, মনোনয়ন বাণিজ্য, সরকারি বিভিন্ন থেকে যদি নির্বাচনে আসবো টাকা দাও, এইসব করা ছাড়া ভালো কোনো আদর্শিক কারণ জাতীয় পার্টির মধ্যে নেই, যে কারণে তারা ওই আওয়ামী লীগের জোট থেকে বের হয়ে আসতে পারেনি, নিজের পায়ে দাঁড়াতে পারেনি। পদে পদে দুর্নীতি, অনিয়ম এবং এই যে ঘুষ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য। দুদকে আসা অভিযোগে আরো বলা হয় জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন
যা পরে বিদেশে পাচার করে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি 301 সদস্য বিশিষ্ট হলেও, দেখেন জাতীয় পার্টি 301 সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে 600 থেকে 650 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। মানে মানে তোমারে আমি কেন্দ্রীয় কমিটিতে ঢুকাবো, তোমাকে ভাইস চেয়ারম্যান করবো, তোমাকে অমুক করবো, যে যত বেশি টাকা দিছে সে সেই পদ গ্রহণ করছে। আর কিছু লোকজন আছে এরকম মানে সুবিধাভোগী, নানান কারণে একটা দলের প্রোটেকশন চায়, তো সেই কারণে তাদের সুবিধা হয়। তো সেই কারণে এই বাণিজ্য হয়েছে যে 301 জন হচ্ছে তাদের অনুমোদিত, হ্যাঁ বর্তমানে সেটা চলে গেছে 650 টাকা 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 দাও আর আসো দলের নেতা হও। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী জি এম কাদেরের নামে 49,88,000 টাকা, ব্যাংকে 35,95,000 টাকা এবং 84,98,000 টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। এটা হলো তার বৈধ। আর তার স্ত্রী শরীফা কাদেরের নামে 59,000 টাকা, ব্যাংকে 28,09,000 টাকা এবং 80 লাখ টাকা মূল্যের আরো একটি জিপ গাড়ি রয়েছে। তার স্থাবর সম্পদের মধ্যে লালমনিরহাট এবং ঢাকায় জমি এবং ফ্ল্যাট রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয় দুদকের যে জি এম কাদের সিঙ্গাপুর, লন্ডন, সিডনি সহ বিভিন্ন দেশে নামে বেনামে সম্পদ পাচার করেছে। দুদকের গোপন অনুসন্ধানে জি এম কাদের বিরুদ্ধে আসা অভিযোগের যথেষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়। কি আর বলবো, মানে জাতীয় পার্টি একটা হলো মানে বেচাকেনার একটা দল, এছাড়া আর কিছু না। ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের বিশ্ব খেলোয়াড় মুহূর্তের মধ্যেই প্রমাণিত হলো। বড় ঘটনা ঘটে গেছে দর্শক, ডক্টর ইউনূসের অবাক করা সফলতা খুব স্বল্প সময়ের মধ্যে। এক কথায় যদি বলি, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ডক্টর ইউনূস ঘোল খাওয়াই দিয়েছেন, নাকানি চুবানি খাওয়াই দিয়েছেন। আপনারা জানেন দর্শক, তুলসী গ্যাবার্ড ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অত্যন্ত পাওয়ারফুল এবং উঁচু মাপের একজন কর্মকর্তা, সবগুলো গোয়েন্দা সংস্থার প্রধান। এই তুলসী গ্যাবার্ড তিনি ভারত এবং ভারতের মিডিয়ার ফাঁদে পা দিয়ে, এই তুলসী গ্যাবার্ডের পরিচয় সম্পর্কে অনেক কিছু আগে বলেছি আপনাদের। তার জন্ম কোথায় কি এগুলো জানা দরকার নাই, তার মা হিন্দু, তিনি কি এগুলো জানা দরকার নাই। তিনি বিজেপির একজন সমর্থক, তিনি একজন ইসকন সদস্য। অতএব তিনি যে প্রো আওয়ামী লীগ বা মোদির পারপাস সার্ভ করবেন এটা তো বোঝাই যায়। বাংলাদেশের জন্য এটা একটা উদ্বেগের জায়গা ছিল, অনেকে চিন্তিত ছিল যে না, যেহেতু ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তা তুলসী গ্যাবার্ড কখন কি ঘটিয়ে দেন বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে। তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন, ডোনাল্ড ট্রাম্প সরকার উদ্বিগ্ন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশে নাকি খ্রিস্টানরা বৌদ্ধরা মার খাচ্ছে, হ্যান ত্যান অমুক তমুক, খেলাফত টাইম হবে বাংলাদেশে। তো এই যে একটা ভয়ঙ্কর প্রচারণা বাংলাদেশের বিরুদ্ধে, ভারতের মিডিয়ায় মোদির হাতে পা দিয়ে তুলসী গ্যাবার্ড কথা বলেছেন। তো এই প্রচারণাকে মুহূর্তের মধ্যেই খেয়ে দিলেন প্রফেসর ডক্টর ইউনূস নিজে। কত বড় বিশ্ব খেলোয়াড় হলে তুলসী গ্যাবার্ডের মতো এত প্রভাবশালী একজন ব্যক্তির এজেন্ডা ডক্টর ইউনূস খেয়ে ফেলেন, এক কথা ধরে খেয়ে ফেলেছেন। বিষয়টা কি আমি সহজভাবে বুঝাই। প্রফেসর ইউনূস ডোনাল্ড ট্রাম্প সরকারের কাছে কৈফিয়ত তলব করেছে এই ট্রাম্প প্রশাসন। কারণ বাংলাদেশের বিরুদ্ধে তোমাদের লোকজন হাবিজুবি সব কি বলে, কেন বলে, প্রমাণ দেয়, জবাব দিতে হবে। এরপরে মিনমিন করে ট্রাম্প প্রশাসন বলছে যে না না স্যার বিষয়টা ওরকম না, এগুলো আপনারা যে উদ্যোগ নিয়েছেন এতে আমরা সন্তুষ্ট, আপনারা ঠিক আছেন স্যার, সমস্যা নেই। বিষয়টা অনেকটা এরকমই ঘটেছে দর্শক। তো ডক্টর ইউনূস কত বড় আন্তর্জাতিক মানের বিশ্ব খেলোয়াড় বুঝতে পেরেছেন যে ট্রাম্প প্রশাসনের কাছে কৈফিয়ত তলব করে তাদেরকে চুপসে দিয়ে ডক্টর ইউনূস সার্টিফিকেট নিয়ে আসতে পারেন যে না তারা সন্তুষ্ট, এই সার্টিফিকেট নিয়ে আসতে পারেন। এই জন্য বলি দর্শক, বাংলাদেশে হাসিনা পালানোর পর ডক্টর ইউনূস অন্য কেউ আসলে, বিএনপি আসলে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। ডক্টর ইউনূস যা পাচ্ছেন, এই তুলসী গ্যাবার্ডের এজেন্ডা খেয়ে দিতে পেরেছেন, মোদির এজেন্ডা, ভারতের মিডিয়ার এজেন্ডা খেয়ে দিতে পেরেছেন, এটা অন্য কারো পক্ষে সম্ভব ছিল। একমাত্র ডক্টর ইউনূস এটা পেরেছেন, অন্য কেউ পারত না। তো দর্শক এই লাইনটা দেখেন, আমরা এটাই দেখছি, এটাই আমরা প্রত্যাশা করি। মানে ডক্টর ইউনূস একদম ঠিক আছেন। কে কি বলে এটা কোনো বিষয় না, সংখ্যালঘু বা কিছু ঘটনা তো ঘটে, এটা তো আমরাও স্বীকার করি। বাংলাদেশ তো আর ইউরোপ আমেরিকার মতো নিরাপদ না, জাপান দক্ষিণ কোরিয়ার মতো নিরাপদ না, বাংলাদেশে অনেক অঘটন ঘটে, কিন্তু প্রফেসর ইউনূস একদম ঠিক লাইনে আছেন। অতএব ডক্টর ইউনূস নিজে মৌলবাদীদের, উগ্রবাদীদের, সংখ্যালঘু নির্যাতনকারীদের প্রশ্রয়দাতা, সিস্টেমেটিক এই সরকারিগুলো করছে, এই প্রচারণা ধ্বংস হয়ে গেল। ডক্টর ইউনূস একদম সঠিক পথে আছেন, সঠিক পদক্ষেপ নিয়েছেন, যুক্তরাষ্ট্র সন্তুষ্ট, এই সার্টিফিকেট পেলেন। তাহলে তুলসী গ্যাবার্ডের এজেন্ডা কিন্তু খেয়ে দেওয়া হলো। আর এই ব্রুস যেটা বলেছেন এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল অবস্থান, যে ডক্টর ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্র এই সংখ্যালঘু নির্যাতন বা এই ইস্যুতে যথেষ্ট সন্তুষ্ট, ঠিক আছে, এটাই তারা দেখতে চেয়েছে, এটাই চালিয়ে যাওয়া উচিত। দর্শক, বিশাল একটা সুখবর, ঢাকা থেকে বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া। আগে একসময় ছিল ঢাকা থেকেই ভিসা দেওয়া হতো অস্ট্রেলিয়ার, মাঝখানে এটা চলে গেছিল দিল্লিতে, এবং এক এক করে অনেকগুলো, এখনো ব্রিটিশ ভিসার মূল কেন্দ্র হচ্ছে দিল্লি। যেটা হচ্ছে যে বাংলাদেশে যদি ভিসা থাকে তাহলে বাংলাদেশের নাগরিকরা আবেদন করার পর সরাসরি ভিসা ইন্টারভিউ দিয়ে ফেস করে তারা দিতে পারে। এখন দিল্লিতে ওই কাগজপত্র পাঠানোর পর তারা ওই কাগজপত্রের উপর ভর করে মানে ভিসা দিচ্ছে। কেউ যদি ফেস করতে চায় তাকে দিল্লিতে যে ফেস করতে হবে। অনেকগুলো দেশ আছে ইউরোপের এবং অন্যান্য, তাদের
মানে ভিসা, এখানে দূতাবাস আছে কিন্তু ভিসার সেন্টার নেই। দিল্লিতে যে সেই ভিসা ফেস হতে, আর এখন মানে ভারতের যাওয়ার চিন্তা করা মানে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।